আজকে আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলেই ধরে নিই। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ এবং সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কোনো কারণ হয়তো আমাদের থাকতে পারে। এই নিয়ে তর্ক উঠাবো না, শুধু এইটুকুই বলবো, সেইরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার করা সম্ভব নয় বলেই তাকে আমরা অতিপ্রাকৃত বলি। আমার জীবনেও একবার এইরূপ ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই আমি খুঁজে পাইনি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন আমি মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদের জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মহুয়া, কুর্চি ও বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল, একটি সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুজন ছাত্র, তারা মানভূমের বাঙালি। একটা কথা বলে রাখি, চেরো গ্রামের বেশিরভাগ আদিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ ভালোই বাংলা বলতে পারে। অনেকে বাংলার আচার আচরণও অবলম্বন করে। তবে কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি আদিবাসী এসে বসবাস করলো, তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতন ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার আর চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালে পাথরের চায় অনেকটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যেও চারপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে ভয় কেন হলো, এ কথার অর্থ আমি কোনো কিছুই আবিষ্কার করতে পারলাম না। মন্দিরটি আরো ভালো করে দেখার জন্য ভেতরের দিকে যাব, কিন্তু আমার ছাত্র যেতে বাধা দিল। বলল জায়গাটা নাকি ভালো নয়, সাপের ভয় আছে সন্ধ্যাবেলা। আমি জিজ্ঞেস করলাম, এটা কি মন্দির? ওরা বলল এটা রঙ্কিনী দেবীর মন্দির। তার আরো বলল তারা গায়ের কোনো লোককে এই মন্দিরে কোনোদিন পুজো দিতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। এইরকমই জঙ্গলে পড়ে আছে মন্দিরটি তাদের বাপ ঠাকুরদার আমল থেকে। তারা আবার তাড়াহুড়ো করতে লাগলো সেখান থেকে চলে যাওয়ার জন্য। ছেলে দুটোর যেন একটু বেশি তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য। রঙ্কিনী দেবী ও তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা এই কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবীর সংক্রান্ত কথাবার্তা বলতেও এরা ভয় পায়। তাই আমিও তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছর খানিক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এই গ্রাম ও গ্রাম বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে, কিন্তু নতুন জায়গায় এসে বাতিকটা যেন বেরিয়ে গেল। চেরো গ্রাম থেকে 5-6 মাইল দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের ছোট একটা স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর
মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পটপুঁথি সংগ্রহের সময় আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার কাছে তার মুখে এদেশের গল্প শুনতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি। এরকম কত ধরনের গল্প যে তার মুখে শুনেছি, এবং এইসব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনেও বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়ি গিয়ে হাজির হয়েছি, তার হিসেব দিতে পারব না। মানভূম জেলার এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো, এদেশে এরূপ ঘটবে এ আর বিচিত্র কি, কলকাতা তথা বালিগঞ্জের কথা তো এ নয়। কথায় কথায় একদিন চন্দ্রপাণ্ডা বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। রঙ্কিনী দেবীর কথা সেই ছাত্রের মুখে শোনা ছাড়া আমি তারপর আর কারোর মুখে শুনিনি। আমি বললাম, হ্যাঁ, মন্দির তো দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে। চন্দ্রপাণ্ডা বললেন, আসলে রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। ভয় পায়? কেন বলুন তো? আসলে মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে বসবাস শুরু করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখনই তাদের মধ্যে কেউ মন্দির করে দেয়। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বনজাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষে নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে। তাহলে এরকম অনেকবার হয়েছেও নাকি। একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা হয়ে যেত। আমি যখন প্রথমে দেশে আসি, সে আজ 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে আমি এ কথা শুনেছিলাম। আচ্ছা, রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না না, আমি এসে পর্যন্ত ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের এক সেবাইতের কাছে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামে। আমি যখন প্রথমে দেশে আসি তখন তার বাড়ি আমি অনেকবার গেছি। দেবীর খাড়া রক্ত মাখা হওয়ার কথা আমি তার মুখেই শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামে আমি আর বহুদিন যাইনি, বয়স হয়েছে তো আর আর কোথাও যাই না। আচ্ছা, বিগ্রহের মূর্তির রূপ কেমন ছিল? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি ওই অসভ্যদের আমলে সত্যিকারের নরমুণ্ড থাকতো দেবীর হাতে। কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই। এখনো ওই মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুললে এখনো নরমুণ্ড পাওয়া যাবে। সাধে দেশে লোক ভয় পায়। সেদিন সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে সেখানে হয়তো আরো অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালি ও মাদ্রাজিদের মধ্যে বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করল কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টারও একজন মাদ্রাজি রাখতেই হবে, ইত্যাদি আর কি। আমি ইংরেজি পড়াতাম। মাঝখানে কিছুদিন আমার চাকরি থাকায় দায় হয়ে উঠল।
এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল খুলেছিল। তারা আমাকে একবার নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ম্যালেরিয়ার ভয়ে আমি তখন যাইনি। এখন বেগতিক বুঝে সে স্কুলে একটা চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চিরগ্রামের মাস্টারই আমাকে ছাড়তে হয়নি। কিন্তু কিসের জন্য ছেড়ে দিয়েছিলাম সেই গল্প বলবো। এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চিরগ্রামে কিসের জন্য এসেছিলেন। আমি তাকে অনুরোধ করলাম তিনি যেন আমার বাসায় একটু চা খেয়ে যান, এবং তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে বাড়িতে নিয়ে এলাম। বৃদ্ধ এর আগে আমার বাড়ি কখনো আসেনি। বাড়িতে ঢুকেই চারিদিক চেয়ে চেয়ে দেখে বিস্ময় সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? আমি বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গা বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরেই থাকতাম। বছর খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এই ঘরটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি, বেশ বড় বড় 3টে কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্প এই বাড়ির একটু চুনবালিও খসাতে পারবে না। বৃদ্ধ বসেও আবার বাড়িটির চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গঠন বোধ হয় তার খুব ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন খুব টনক, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না না, সেজন্য নয়। আসলে আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো সেই রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা আমি জানতাম না। অনেকদিন পরে এ বাড়িতে এলাম কিনা তাই একটু অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন প্রায় 60। তারপর অন্য সব কথা হতে লাগলো। চা খেয়ে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছর খানিক কেটেছে। দেশের স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে গেছিল। তাই আমার চাকরিটাও বহাল ছিল। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরে এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবারই গরুর গাড়ি নিয়ে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরে বাসায় এসে হাজির হলাম। বলা বাহুল্য, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরিকে আমার সঙ্গে নিয়ে গেছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, বাবু, কিসের রক্ত? দেখুন দেখুন বাবু। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকে রক্তের ধারা যেন ভেতর দিকে চলে গেছে। একটানা ধারা নয়, ফোটা ফোটা রক্তের এক অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য কারোর মুন্ডু কেটে যেন নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারা এটা? ও কোথা থেকে বা এলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাইরের ভেতরের উঠানে রক্তের দাগ আসে কোথা থেকে, তা আবার সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তোর রক্তের ধারাটা কোন দিকে গেছে। এটা সেই হুলো বিড়ালটার কাজ মনে হয়। দেখা গেল রক্তের ধারা বয়ে গেছে সিঁড়ির নিচে চোর কোঠরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরো কোঠরি খুলি না। চোরো কোঠরির দরজা পার করে রক্তের ধারাটা সেই ঘরের ভেতরের দিকে চলে গেছে। এটা দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপার হয়, বিড়াল ঢুকলো কোন দিক দিয়ে? চোরা কোঠরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জ্বেলে দেখা গেল ঘরটা পুরনো আসবাবে ভর্তি। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে চলে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, বাবু, এখানে কি করে এমন ধরা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন দেখুন কি কাণ্ড বাবু।
জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতেই তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা, আগার দিকটা চওড়া এবং বাঁকানো, বড় চওড়া ফলাটা টকটকে রক্তে রাঙা, একটু একটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনো টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল। 2 বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবাহিত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম ওই চোরকুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। পরদিন সন্ধ্যার সময় চিরগ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যেই রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপরে পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হল। গ্রাম যেন শ্মশানে পরিণত হল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড়। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমিও দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের ছুটির আগেই আমি দেশের স্কুলে চাকরিটা পেয়ে গেছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে আমি মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রঙ্কিনী দেবীর খড়গ। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।